সরকারি হসপিটাল ছাড়া, মানে সরকারি না, হসপিটালের অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহন চলাচল স্থগিত আছে। তো এই অবস্থায় যদি ব্যাংক, বাণিজ্য, পুঁজিবাজার খোলা থাকে, সেক্ষেত্রে পুঁজিবাজারে, ব্রোকারেজ হাউসে মেম্বাররা কিভাবে পৌঁছালো, কিভাবে গেল, এটাও আসলে বোধগম্য নয়। তারা কি বাসা থেকে ট্রেড করছে কিনা। এই নিউজটার ইম্প্যাক্ট যে কত বেশি আমাদের বাজারে হয়েছে সেটা আমরা এক ঝলক দেখলে বুঝতে পারবো। 5482 থেকে এক ঝলকে মার্কেট 5440-এ চলে এসছে। মানে সময় লেগেছে, প্রথম আধা ঘন্টায় মার্কেট পড়ে গেছে, তারপরে 2 ঘন্টা জুড়ে মার্কেটকে একই জায়গায় কনস্ট্রাক্ট করেছে, তারপরে ধীরে ধীরে সামান্য একটু রিভাইভ করার চেষ্টা করেছে, অভয় দেয় আর কি। তো সেখানে আসলে অভয়ের কোনো কারণ নাই। আমরা 38 যখন অ্যাডভান্স দেখবো তখন আমরা বুঝতে পারবো 300 ডিক্লাইনের মধ্যে আমরা কোন জায়গাটায় অবস্থান করছি। আসলে আমরা একটা দুর্ভাগ্য দেশের জনগোষ্ঠী, যারা ঝড়, বৃষ্টি, রোদ, ঘূর্ণিঝড়, তুফান সবকিছু অতিক্রম করে রাজনৈতিক বিষয়গুলোকেও সামাল দিয়ে আমাদেরকে এই দেশে বসবাস করতে হয়, আমাদেরকে শান্তিপূর্ণভাবে চলতে হয়। এর চেয়ে অবাকা জাতি পুরো বিশ্বে আর দ্বিতীয়টি কোথায় আছে এটা আমার জানা নাই। এখন চলুন আমরা আমাদের আজকের পরিস্থিতি দেখি। এখানে টপ 20 দেখে কোনো লাভ নাই। টপ 20 যেহেতু মার্কেট খারাপ, জিপি, স্কয়ার ফার্মার মতো শেয়ারগুলোকে কিছুটা আপ করে দিয়ে বাজারকে কিছুটা পতন রোধ করতে সাহায্য করেছে। যেখানে কোহিনুরের মতো শেয়ার, মানে ফান্ডামেন্টালি যেগুলো স্ট্রং শেয়ার, মানে মাল্টিন্যাশনাল, এইসব শেয়ারগুলোকে কিছু ব্যাংকও আছে পয়েন্টস ধরে রাখার জন্য এসছে। তো আমি টপ 10টিকে আজকে বয়কট করলাম। এখন চলুন টপ 10-এ যেসব শেয়ারগুলো হিট করেছে সেগুলোকে আসলে বয়কট যোগ্য। এটা কারণ হচ্ছে মার্কেট খারাপ হলেই সারা জীবন ওইটা কেমিক্যালি বাড়বে। আর হলো কয়েকটা ব্যাংক যেটা বললাম ধরে রেখেছে। অবশ্য ব্র্যাক ব্যাংকের বিষয়টা আলাদা। ব্র্যাক ব্যাংক গতদিন তার ব্রেকআউট পয়েন্টে ছিল। তো একমাত্র কি ব্র্যাক ব্যাংকেই একটা শেয়ার যাকে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেটার আঁচড় লাগেনি। ফার্ম কেমিক্যাল এমন কি স্ট্রংলি ফান্ডামেন্টাল শেয়ার যেটাতে কোনো আঁচড় লাগেনি। তারপরে ওয়াটার কেমিক্যাল তো আছেই ক্রমান্বয়ে। ওয়াটার কেমিক্যাল আর ব্র্যাক ব্যাংকের চার্ট একদম একই, একদম বেশ কম কিছুই বলা যাবে না। তারপর অগ্নির ক্ষেত্রে বলবাম সিলকো, তারপর ইআইএল, এগুলোর ক্ষেত্রে কোনো আঁচড় লাগবে না। আর বাকি সব শেয়ার আশ্রে পড়ে যেতে হবে। তো যাই হোক, আসলে আমাদের কাউকে বলার কিছু নেই, নিজেদেরকে নিজেদের মতো করে সামর্থ্য ওয়াইজ চেষ্টা করে যেতে হবে। এখানে একটা কথা না বললেই নয়, গত পরশুদিন যে মঙ্গলবারের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে কিন্তু আমি H1 চার্ট দেখিয়ে আপনাদেরকে একটা জিনিস আশ্বস্ত করার চেষ্টা করেছিলাম যে মার্কেট ঊর্ধ্বমুখী হবে। তো মার্কেট ঊর্ধ্বমুখী হওয়ার জন্য আমরা কোনো ধরনের কোনো কিছুই দেখিনি। আসলে মার্কেট ঊর্ধ্বমুখী হওয়ার মতো কোনো পরিস্থিতি আমরা দেখিনি। সেটা আসলে জোর করে অ্যানালাইসিস দেওয়ার মতো অবস্থা। তারপরে বলবো যে আমি কিছু ক্রাইটেরিয়া দাঁড় করেছিলাম, সেই ক্রাইটেরিয়াগুলো আমি এখন ভিডিওতে যাব না, আমি এই জায়গাটা থেকে কথাটা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের লাস্ট দুইটা ক্যান্ডেল এই জায়গাটা আমি ব্লক করেছিলাম গতকাল। এটার উপরে গেলে পতন ইনভ্যালিড হয়ে যাবে, এটা নিচে গেলে পতন কন্টিনিউ হবে। তো এখন সে কথাটা যদি কারো মনে থাকে তাহলে 5455 ছিল সেই বাধাটা, আজকে 5446-এ। গতকালকে এটা ছিল পরশুদিনের অ্যানালাইসিস। গতকালকে আমি এটাকে ফার্দার রিভিউ করি, আর শেয়ারগুলোকে আমি যখন অ্যানালাইসিস করি এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আমি অ্যানালাইসিসগুলো আপনাদেরকে দিয়েছিলাম। সেখানে কিছু ভদ্রলোক বলেছেন আমি যেন সবসময় পজিটিভ অ্যানালাইসিস করি। তো পজিটিভ অ্যানালাইসিসটা কি আসলে আমার বোধগম্য হচ্ছে না। শেয়ারটা যে পড়বে বা ইন্ডেক্সটা যে পড়বে, নিচের দিকে আসবে, সেই কথাটা
সত্য বলাটাই কি পজিটিভ, নাকি আমাকে মিথ্যা করে বলতে হবে যে না মার্কেট ঊর্ধ্বমুখী হয়ে যাবে? আসলে কোনটা পজিটিভ, সে কোনটাকে মিন করেছে আমার বোধগম্য হয়নি। আপনারা কমেন্টটা চেক করে গতকালকের ভিডিওতে ভদ্রলোকের একটু জানার চেষ্টা করবেন, কারণ ইউটিউব আইডিগুলো এমন যার সাথে কমিউনিকেশনসের কোনো ব্যবস্থা নেই, খুব বাজে একটা সিচুয়েশন। তো তাকে ডিলিট করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তো আমার কথা হচ্ছে, আমি চার্ট ড্র করি, আমি আমার মতো করে যেভাবে দেখি, আমি যখন মনে করি যে আমার চার্টটা ঊর্ধ্বমুখী হবে, সেখানে আমি ঊর্ধ্বমুখী হওয়ার জন্য হাজারো যুক্তি দাঁড় করানোর চেষ্টা করি। সেখানে লজিক্যাল মনে হলে আপনারা মনে করবেন উপরে যাবে, আর নিচে পড়ার জন্য আমি লজিক্যাল কোনো কারণ পেলে আমি সেটাও বলি। এক্স্যাক্টলি আমার কাজ হচ্ছে চার্ট রিডার, নট চার্টিস্ট। তো মানে চার্ট তো আপনারাও দেখছেন, আপনারাও পড়ছেন চার্টকে, কিন্তু আপনারা কি বলতে পারছেন চার্টে শেয়ারটা কি উপরে যাবে না নিচে যাবে? আমি সবার কথা বলছি না, এখানে অনেক বিজ্ঞ জন আছেন, বয়স্ক ভদ্রলোকও আছেন, সবাই মোটামুটি পুঁজিবাজার বুঝেন, না বুঝলে বাজারে আসতেন না। হয়তো আমার ভিডিওটা আপনাদেরকে কিছুটা হেল্প করে, কিছুটা গাইড দেয়, এর বেশি কিছু আমি বলবো না। আমিও যে অনেক বেশি ভালো কিছু বুঝি সেটাও না। তো এই ক্ষেত্রে গতকালকে আমার একটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে ডেড ক্যাট বাউন্স নিয়ে। আমি ডেড ক্যাট বাউন্সটার কি আপনাদেরকে একটু দেখাই। আপনারা যদি আজকে ডেড ক্যাট বাউন্সটা বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় আমার ভাষাটা আপনারা বুঝে যাবেন। তো যাই হোক, এটা এর চাইতে বেশি বড় হচ্ছে না। ডেড ক্যাট বাউন্সের ক্ষেত্রে যেমন আমরা এখানে একটু উঠেছে, সামান্য পড়েছে, তারপর আপ হয়েছে, এরপরে কারেকশন হয়েছে, একটু উঠেছে। আমাদের চার্টে কি হুবহুব জিনিসগুলো আছে কিনা দেখেন। আমাদের চার্টটা উঠছিল, এখানে একটু পড়েছে, এখানে হালকা একটু পড়েছে, তারপরে খারাপভাবে উঠেছে। মোটামুটি আমরা ধরে নিলাম যে এই জায়গাটা ঊর্ধ্বমুখী প্রবণতাটা শেষ। বাউন্স, তো ডেড ক্যাট বাউন্সের ক্ষেত্রে আমি গতকালকে কথাটা বলেছি, এটা উঠেছে, তারপরে কারেকশন হয়েছে, পড়েছে। আজকে আমি চার্টটা দেখাচ্ছি। এই যে পড়তে পড়তে সামান্য একটু বাড়লো, তারপরে আবার পড়লো, যে একটু বেড়েছে, এখানে যে মার্কিং করা কালার, সেটাই হচ্ছে ডেড ক্যাট বাউন্স পয়েন্টস। তা আমি যদি আমাদের এই জায়গাটাকে পতন আর সামান্য উত্থান ভাবি, যেমন এখান থেকে 5456 থেকে 5521, এই ছোট জায়গাটাকে যদি আমি বাউন্স ধরি, তাহলে আমি ধরে নিব যে এই জায়গাটাই আমাদের ডেড ক্যাট বাউন্স। দুঃখিত, একটু ইন্টারাপ্ট করতে হয়েছে, কারণ বাইরে খুব নয়েজ হচ্ছিল। তো ডেড ক্যাট বাউন্স যদি হয়, সেক্ষেত্রে আজকে আমাদের যে ডেড ক্যাট বাউন্সের যে সাপোর্ট ছিল সেটা কিন্তু ভেঙে গেছে। তাহলে আমরা এখন ডেড ক্যাট বাউন্সের পতনের শেষ পর্যায়টা যদি দেখতে চাই, সেটা কোথায় এসে দাঁড়াতে পারে, একেবারে দেখা যাচ্ছে 61.8%-এর কাছাকাছি চলে আসার সম্ভাবনা আছে। তো সেটাও যদি হয়ে থাকে, তাহলে আমাদের মার্কেট আসলে কোথায় এসে দাঁড়াচ্ছে, এখানে আমি দুইটা পয়েন্টস বলতে পারি। এখানে নিয়ার সাপোর্ট হচ্ছে 5400, এটাতে টিকার সম্ভাবনা আপাতত নাই, দেশের পরিস্থিতি সাপেক্ষে কথাটা বললাম। তারপরে লজিক্যালি 50% এসে একটু দাঁড়ায় এখানে একটু হয়তো দিন ঘোরাঘুরি করবে। আলটিমেটলি 61.8%, মানে 5275-এর আগে আপাতত আমি মার্কেট ঘুরবে এরকম প্রত্যাশা করছি না। দেশের যে চলমান সমস্যা যাচ্ছে, সেগুলোকে কেন্দ্র করে সামনে কি কি অবস্ট্রাকেল আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা এখনো কিন্তু কিছুই জানি না। তো সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি থাকাটা অনেক জরুরি। এই হচ্ছে ব্যাপার। আর যারা ইনভেস্টমেন্টে আছেন, ইনভেস্টমেন্টে থাকবেন। আর যাদের স্টপ লস দিতে হলে 2-3% যদি থাকে, এর বেশি কিছু নয়, এর বেশি হয়ে গেলে অপেক্ষা করাটাই জরুরি। এই হচ্ছে আমাদের ডে চার্টের স্ট্যাটিস্টিক্স।
আমরা যদি উইকলি প্যাটার্নটা দেখি, এর আগে আমি উইকলি চার্ট প্যাটার্নটার কথা বলেছিলাম। উইকলি চার্ট প্যাটার্ন অনুসারে আমাদের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি করেছিল, এটার পরে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, এটা কিন্তু উইকলি বরাবরই কিন্তু মেনেছে। এখানে আরেকটা জিনিস না বললেই নয়, যখন এই রেড ক্যান্ডেলটা করেছে, এই রেড ক্যান্ডেলের পরে যেমন আজকে যেখানে ক্লোজ করেছে 5446, আগামী সপ্তাহের বরাবর যে 5টা দিন আমাদের ওয়ার্কিং ডে আছে, সেই 5 দিনের মধ্যে ক্যান্ডেলটা যদি এখান থেকে শুরু হয়ে এসব জায়গায় শেষ হয়, সেক্ষেত্রে আমি একটা কথা বলতে পারবো, সেটা হচ্ছে এটা প্যাটার্ন কমপ্লিট করেছে। তো সেটা যদি করে তাহলে 5354 পয়েন্টস অ্যাজ পার উইকলি চার্ট অনুসারে। এটা খুব লজিক্যাল একটা পয়েন্টস। আমি ডে চার্টে যেটা বলেছি সেটা অনেক বেশি নিচে, বেশি সতর্কতার জন্য। এটা হচ্ছে 50%, 5345 ছিল এখানে 50% আমাদের। তো সো আমি ধরে নিচ্ছি 50%ই আসলো। এটা একদিন বা 2 দিনে চলে আসলো, কিন্তু আমাদের হাতে আরো 3 দিন রয়ে গেছে। সেই 3 দিন শেষে যদি আমাদের মার্কেট এরকম কোনো আচরণ করতে পারে, আমি সেই আচরণটার কথা বলি, সেটা কিরকম করতে পারে। যদি এই টাইপের কোনো ঘটনা ঘটিয়ে লাস্ট 3 ডেজ শেষের আমি 2-3 দিনের কথা বলছি, সেটা যদি আমাদের ক্লোজিংটা যদি আজকে যেখানে আছে সেখানে, অথবা আপনারা বুঝতে পারছেন আমি কি ড্র করতে চাচ্ছি। ড্রটা হচ্ছে না আসলে সাইজের কারণে। এই টাইপের যদি কোনো প্যাটার্ন শেষ করে, উপরে গেল, নিচে আসলো, আবার ক্লোজটাই একই জায়গায় হলো, তাহলে কিন্তু আমাদের বাজার 100% ঊর্ধ্বমুখী প্রবণতায় চলে যাবে। তো এর ব্যতিক্রম কিছু বলবো না। আজকে শেয়ার অ্যানালাইসিস দিতে আসলে মন সায় দিচ্ছে না, ভালো লাগছে না। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।